আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল PQR একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 90,000 টাকা, 60,000 টাকা, 40,000 টাকা। অর্থাৎ পি এর প্রারম্ভিক মূলধন ছিল 90,000 টাকা, কিউ এর প্রারম্ভিক মূলধন ছিল 60,000 টাকা, আর এর প্রারম্ভিক মূলধন ছিল 40,000 টাকা। তাদের চলতি হিসাবের উদ্দীপ্ত নিম্নরূপ ছিল। যেহেতু উদ্দীপ্ত দেওয়া, তার মানে এটাও কিন্তু জানুয়ারির 1 তারিখে দেওয়া, ঠিক আছে। অংশীদারদের চলতি হিসাবের উদ্দীপ্ত ছিল নিম্নরূপ। পি এর চলতি হিসাবের উদ্দীপ্ত ছিল 10,000 টাকা, এটা ছিল ক্রেডিট ব্যালেন্স। তারপরে কিউ এর চলতি হিসাবের উদ্দীপ্ত ছিল 4,000 টাকা, এটা ছিল ডেবিট ব্যালেন্স। আর এর চলতি হিসাবের উদ্দীপ্ত ছিল 7,000 টাকা, এটা ছিল ক্রেডিট ব্যালেন্স। যখন আমরা ঘ নাম্বার অংশীদারদের চলতি হিসাব তৈরি করব, তখন এই যে ক্রেডিট আর ক্রেডিট ব্যালেন্স গুলো দেওয়া আছে, এগুলো আমরা ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি আকারে লিখবো। আর এই যে ডেবিট উদ্দীপ্ত দেওয়া, এটা আমরা ডেবিট দিকে বিডি আকারে লিখবো। তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্দীপ্তের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তারা প্রারম্ভিক মূলধন দিয়েছিল, এই মূলধনের উপরে এবং এই যে তাদের চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া ছিল, এই ব্যালেন্সের উপরে 6% হারে সুদ ধার্য করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার পরবর্তীতে বলা আছে 1 জুলাই 2023 তারিখে পি 15,000 টাকা ঋণ সরবরাহ করে। এই যে পি আমাদের মূলধন দিয়েছিল কত? 90,000 টাকা। এই মূলধন ছাড়াও সে জুলাইয়ের 1 তারিখে অর্থাৎ ব্যবসায়ের মাঝামাঝি সময়ে 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল। তার পরবর্তীতে বলা আছে আর তার বেতন বাবদ বাৎসরিক 7,000 টাকা পাবে। এই যে আর প্রতিষ্ঠানের সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য তাকে বাৎসরিকভাবে 7,000 টাকা প্রদান করা হবে। 31 ডিসেম্বর 2023 তারিখে কারবারের নিট আয় ছিল 29,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, 2023 সালের 1 জুলাই তারিখে পি যে 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল, এই যে ঋণ সরবরাহ করেছিল, ঋণ সরবরাহ করার কারণে পি কে প্রতিষ্ঠানকে ঋণের সুদ প্রদান করতে হবে, ঠিক আছে। এখন এখানে ঋণের সুদ কত প্রদান করবে এটা বলা নাই। যদি ঋণের সুদের কথা বলা না থাকে, তারপরেও অংশীদারদের যে অংশীদার ঋণ সরবরাহ করে তাকে ঋণের সুদ দিতে হবে। এখন পার্সেন্টেজ বলা থাকুক আর না থাকুক, সর্বদা তুমি 6% ধরতে হবে, ঠিক আছে। কারণ অংশীদারি কারবারের নিয়ম হচ্ছে ঋণের উপরে 6% সুদ ধার্য করতে হবে, ঠিক আছে। ঋণের উপর 6% সুদ ধার্য করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক পি এর ঋণ হিসাব প্রস্তুত করো। এই যে পি এর ঋণ হিসাব প্রস্তুত করো, ঋণ হিসাব প্রস্তুত বলতে তোমাকে ঋণ হিসাবের খতিয়ান করার কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। খ নাম্বার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। ঘ কিউ এবং আর এর চলতি হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে কি বলেছে? পি এর ঋণ হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। এখন তুমি যদি ঋণ হিসাব প্রস্তুত করো, তাহলে অবশ্যই ঋণ সংক্রান্ত জিনিসগুলো তোমার দেখতে হবে। এই যে 1 জুলাই 2023 সালে পি এ 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল। কোন অংশীদার যখন প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহ করে থাকে, তখন প্রতিষ্ঠানের নগদান সম্পদ বৃদ্ধি পায়। এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, যেহেতু প্রতিষ্ঠানের নগদান সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। পরবর্তীতে এই যে ঋণের সুদ, কারণ পি ঋণ সরবরাহ করেছিল, এখন এই যে পি কে কি দিতে হবে? ঋণের সুদ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত যে জাবেদাটি জানি তা হচ্ছে ঋণের সুদ প্রদান করে ঋণের সুদ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু অংশীদারি ব্যবসায়ের মধ্যে এই যে পি 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল, এখন তাকে 6% সুদ দিতে হবে। এই যে সুদটা নগদ কিন্তু প্রদান করা হয় না, ঋণের সুদটা তাকে, এই যে ঋণের সুদটা তার ঋণ হিসাবকে বৃদ্ধি করবে। কারণ পি এ 15,000 টাকা ঋণ প্রদান করেছিল, এখন ঋণের সুদ যত হবে এই ঋণের সাথে যোগ হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে। এই জন্য জাবেদা হবে ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, সাধারণত আমরা ঋণের সুদ প্রদান করি নগদে, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যখন কোনো অংশীদার ঋণ সরবরাহ করে, ধরো এখানে 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল, এই ঋণের সুদ
তুমি বের করার পরে পিএফ ঋণ 15,000 টাকার সাথে ঋণের সুদটা যোগ হয়ে তার এই ঋণ হিসাবটা বৃদ্ধি হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে। এই জন্য জাবেদা হবে ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখন বলেছে পিএফ ঋণ হিসাব প্রস্তুত করো। ক আমাদের কি বলেছে, পিএফ ঋণ হিসাব প্রস্তুত করো। আমরা একটি ছক কেটে নিলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পি সর্বপ্রথম কত টাকা ঋণ সরবরাহ করেছিল প্রশ্নের মধ্যে একটু দেখো। এই যে 21 জুলাই 2023 সালে পি 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল। তখন জাবেদা হয়েছিল প্রতিষ্ঠানের নগদান সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কারণ তখন জাবেদা কি হয়েছিল, এই যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হয়েছিল, ঋণ হিসাব ক্রেডিট হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যেহেতু এখন এই যে নগদান হিসাব প্রতিষ্ঠানের 15,000 টাকা নগদনাম্য সম্পদ বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে, এখন তুমি কার খতিয়ান করতেছো, ঋণ হিসাবের খতিয়ান করতেছো। তাহলে ঋণ হিসাবের সাথে যে নামটা, এই নামটা আমাদের বিবরণের ঘরে বসবে। এটা তোমরা সবাই জানো। 2023 সাল জুলাইয়ের 1 তারিখ, ঠিক আছে, 2023 সালের জুলাইয়ের 1 তারিখ। তখন এখন যেহেতু তুমি ঋণ হিসাব প্রস্তুত করেছো, ঋণের সাথে নামটা কি, নগদান হিসাব। তাহলে এখানে তুমি লিখবা নগদান হিসাব। এই যে নগদান হিসাব। এখন কত হচ্ছে, ঋণ হিসাব আমাদের কি ছিল, ক্রেডিট ছিল। তাহলে তুমি অবশ্যই ক্রেডিট দিকে টাকা লিখবা 15,000 টাকা। টাকা লিখবা কত, 15,000 টাকা। তাহলে ব্যালেন্সও কোথায় বসবে, যেহেতু এটা ক্রেডিট, আমাদের ব্যালেন্স এই যে 15,000 টাকা ব্যালেন্সের ঘরে বসে যাবে। পরবর্তীতে এই যে ঋণ বাবদ ঋণের সুদ প্রদান করতে হবে। তাহলে এটা হচ্ছে ঋণের সুদ, যাবে হচ্ছে ঋণের সুদ হচ্ছে তোমার ডেবিট, আর ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু প্রতিষ্ঠানের ঋণ নামক দায় বৃদ্ধি পাবে, ঋণ হিসাব ক্রেডিট। এখন ঋণের সুদ কত প্রদান করবা, এ সম্বন্ধে তোমার কিছু বলা নাই। যদি বলা না থাকে তাও তোমার 6% সুদ ধরতে হবে। যে 15,000 টাকা ইন্টু হচ্ছে 6%, 15,000 টাকা ইন্টু 6%। এখন কত হচ্ছে, প্রতিষ্ঠানের দেখো ঋণটা কখন সরবরাহ করেছিল, 1 জুলাই তারিখে, অর্থাৎ প্রতিষ্ঠানের মাঝামাঝি সময়। তাহলে তুমি কি করতে পারো, এই যে 12 দিয়ে ভাগ করে 6 দ্বারা গুণ করতে পারো। তাহলে তোমার টাকাটি কত আসতেছে একটু দেখো। এই যে 15,000 টাকা ইন্টু হচ্ছে 6%, 6 দ্বারা ভাগ করবা, 12 দ্বারা গুণ করবা, তখন তোমার কত আসছে, 450 টাকা, 450 টাকা, ঠিক আছে। এখন কত হচ্ছে, যেহেতু তুমি এই যে ঋণ হিসাব প্রস্তুত করতেছ, এখন 2 নাম্বার জাবেদার মধ্যে ঋণ হিসাব আমাদের দেখো, এই যে 2 নম্বরে ক্রেডিট দিকে আছে ঋণ হিসাব। তাহলে ঋণ হিসাবের সাথে কি আছে, ঋণের সুদ। তাহলে অবশ্যই তোমার এখানে লিখতে হবে ডিসেম্বরের 31 ঋণের সুদ। এই যে ঋণের সুদ লিখে, এখন ঋণ হিসাব আমাদের কি আছে, ক্রেডিট আছে। তাহলে ক্রেডিট দিকে তোমার এই যে কত লিখতে হবে, 450 টাকা। কত লিখতে হবে, ঋণের সুদ 450 টাকা। এখন আমাদের আগেই আমাদের ব্যালেন্স ছিল কত, 15,000 টাকা। এখন আমাদের আরো নতুন করে ক্রেডিট হয়েছে কত, 450 টাকা। তাহলে তোমার ক্রেডিট আর ক্রেডিট যোগ হবে, তাহলে 15,450 টাকা। এই যে তোমার পিএফ ঋণ হিসাব হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। খ নাম্বার দেখো, আমাদের বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। চলো ধারাবাহিকভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটি দেখে আসি। খ নাম্বার আমরা একটা ছক কেটে নিলাম, পি কিউ ও আর এর লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই যে এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো, লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আমাদের কি কি লিখতে হয়, প্রতিষ্ঠানের জন্য যে আইটেমগুলো আমাদের খরচ, এই আইটেমগুলো আমাদের ডেবিটে লিখতে হয়। প্রতিষ্ঠানের জন্য যে আইটেমগুলো আমাদের আয়, তা আমাদের ক্রেডিট দিকে লিখতে হয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডেবিট দিকে কোন কোন আইটেম হবে, আমাদের ডেবিট দিকে সর্বদা আমাদের যে আইটেম প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই আইটেমগুলো হবে। একটু খেয়াল করো, প্রতিষ্ঠানে অংশীদারগণ মূলধন সরবরাহ করে। এখন প্রতিষ্ঠানে যে অংশীদারগণ মূলধন সরবরাহ করে, এই মূলধনের উপর
তাদেরকে সুদ প্রদান করতে হবে। এই যে মূলধনের সুদ দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এই জন্য ফার্স্ট অফ অল ডেবিট দিকে আমাদের কি লিখতে হয়? মূলধনের সুদ। এখন আমরা প্রায় সময় দেখতে পাই এখানে অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিতে হয়। এখন আমরা কোন টাইটেলটা দিব সর্বদা মনে রাখবা, গ নাম্বারের মধ্যে আমাদের যা বলা থাকে সেই অনুযায়ী টাইটেল দিতে হবে। যেমন কিউ এবং আর এর চলতি হিসাব প্রস্তুত করো। যেহেতু এখানে একটু খেয়াল করো, এই যে চলতি হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। আর যদি এখানে বলা থাকতো কিউ এবং আর এর মূলধন হিসাব প্রস্তুত করো, তাহলে তোমার অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিতে হতো। অর্থাৎ গ নাম্বারের মধ্যে চলতি হিসাব চাইলে চলতি হিসাব টাইটেল দিবা, আর মূলধন হিসাব প্রস্তুত চাইলে মূলধন হিসাব টাইটেল দিবা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যেহেতু এই অঙ্কের মধ্যে চলতি হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে, তাহলে তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি কি বলেছে? পি, কিউ, আর তিনজন অংশীদারের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে পি। এখন পি কত মূলধন সরবরাহ করেছিল একটু খেয়াল করো। পি সরবরাহ করেছিল 90,000 টাকা, আর কিউ সরবরাহ করেছিল 60,000 টাকা, আর সরবরাহ করেছিল এই যে 40,000 টাকা। আর মূলধন এবং চলতি হিসাবে সুদ কত? 6% হারে ধরতে হবে। ঠিক আছে, তাহলে পি এর প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে আমাদের 90,000 টাকা। এই যে 90,000 টাকা ইন্টু হচ্ছে 6%, 90,000 টাকা ইন্টু হচ্ছে 6%, তাহলে 90,000 ইন্টু 6% তোমার টাকা আসতেছে 5,400 টাকা। 5,400 টাকা। পরবর্তীতে আমাদের কিউ, কিউ মূলধন সরবরাহ করেছিল হচ্ছে 60,000 টাকা। এই যে 60,000 টাকা ইন্টু হচ্ছে 6%। ঠিক আছে, তাহলে 3,600 টাকা। 3,600 টাকা। পরবর্তীতে আমাদের আর মূলধন সরবরাহ করেছিল 40,000 টাকা। তাহলে এই যে 40,000 টাকা ইন্টু মূলধনের সুদ হচ্ছে 6%, তাহলে 40,000 ইন্টু 6% হয় 424, 2,400 টাকা। এখন তুমি তিনটা যোগ করো, 5,400, 3,600, 2,400 যোগ করলে তোমার টোটাল মূলধনের সুদ আসতেছে হচ্ছে 11,400 টাকা। 11,400 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমি এখানে একটি মিস্টেক করেছি। এখানে অংশীদারদের চলতি হিসাব লেখার পরে তুমি যেই খাতটা করতেছো অর্থাৎ যে খরচের কাজটা করতেছো এটা এখানে লিখতে হবে। যেমন এটা হচ্ছে মূলধনের সুদ, তাহলে এখানে তোমার লিখতে হবে এই যে মূলধনের সুদ। এটা তোমার অবশ্যই লিখে দিতে হবে, এই যে মূলধনের সুদ। এটা কি? এই যে মূলধনের সুদ। ঠিক আছে, পরবর্তীতে আমাদের এই অঙ্কের মধ্যে আর কি কি আইটেম আছে? আর দেখো এই অঙ্কের মধ্যে অবশ্যই তোমার এই যে পি ঋণ সরবরাহ করেছিল, এই ঋণটা সুদ দিতে হবে। এখন কথা হচ্ছে লাভ লোকসান আবন্টন থেকে চলতি হিসাব অথবা মূলধন হিসাব, এই চলতি হিসাব অথবা মূলধন হিসাবের মধ্যে ঋণের সুদ এবং নিট লাভ, ডেবিট দিকে ঋণের সুদ, ক্রেডিট দিকে নিট লাভ আমাদের চলতি হিসাব অথবা মূলধন হিসাবের মধ্যে ট্রান্সফার হয় না। এই জন্য এখানে তুমি কখনোই চলতি হিসাব অথবা মূলধন হিসাব টাইটেল দিতে পারবা না। ঋণের সুদ কখনোই চলতি হিসাবের মধ্যে যাবে না। এই জন্য ঋণের সুদের ক্ষেত্রে কখনোই তুমি অংশীদারদের চলতি হিসাব এই টাইটেলটা দিতে পারবা না। কি দিতে হবে? কে ঋণ সরবরাহ করেছিল? পি ঋণ সরবরাহ করেছিল, এই জন্য তোমার দিতে হবে পি এর ঋণ হিসাব। কি দিতে হবে? পি এর ঋণ হিসাব। এখন যেহেতু পি প্রতিষ্ঠানে 15,000 টাকা ঋণ সরবরাহ করেছিল, এখন ঋণের সুদ দিতে গেলে প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয়। এই জন্য এখানে ডেবিট দিকে তোমার লিখতে হবে পি এর ঋণ হিসাব। পি এর ঋণ হিসাব। এই যে পি এর ঋণ হিসাব, এখন তুমি লিখতে পারো ঋণের সুদ। এই যে নামটার খাত তুমি করতেছো অবশ্যই এটা লিখতে হবে, এই যে ঋণের সুদ। ঋণের সুদ কে দিয়েছিল? শুধু পি দিয়েছিল। কত টাকা? আমরা ক নাম্বারে বের করেছিলাম ঋণের সুদ হচ্ছে 450 টাকা। আমরা ক নাম্বারে বের করেছিলাম 450 টাকা। পরবর্তীতে দেখো আমাদের আরেকটা আইটেম ছিল, তা হচ্ছে আর বেতন বাবদ বাৎসরিক 7,000 টাকা পাবে। আর সার্বক্ষণিক ব্যবসা পরিচালনার জন্য কি করেছে? প্রতিষ্ঠান আর কে বেতন প্রদান করেছে। বেতন প্রদান প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, এই জন্য আমাদের ডেবিট দিকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে শুধু একটি অংশীদারকে আর কে বেতন প্রদান করা হবে, তাহলে তুমি এখানে লিখতে পারো আর এর বেতন। ঠিক আছে, আর এর চলতি হিসাব, আর এর চলতি হিসাব। অর্থাৎ যে যে আইটেম আমাদের চলতি হিসাবের মধ্যে যাবে প্রত্যেকটার মধ্যে তোমার চলতি হিসাব টাইটেল দিতে হবে। আর যে যে আইটেম যাবে না, শুধু দুইটা আইটেম যাবে না, একটা হচ্ছে ঋণের সুদ
একটা হচ্ছে ঋণের সুদ আর একটা হচ্ছে ক্রেডিট দিকে নিট লাভ। এই দুইটা আইটেম চলতি হিসাবের মধ্যে যাবে না। এই জন্য এখানে দেখো আমি কি টাইটেল দিয়েছি, পি এর ঋণ হিসাব। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে এই যে মূলধনের সুদ এটা যাবে, এই জন্য টাইটেল দিয়েছি অংশীদারদের চলতি হিসাব আর এর চলতি হিসাব। এখন এখানে লিখতে পারো তুমি বেতন, এখানে লিখতে পারো কি বেতন। বেতন কত? সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য 7,000 টাকা প্রদান করেছে। পরবর্তীতে আরেকটি আইটেম একটু খেয়াল করো, এখানে বলেছিল চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। এখানে দেখো আমাদের পি এর 10,000 টাকা, এই যে পি এর 10,000 টাকা চলতি হিসাব এর উদ্বৃত্ত ছিল, এটা ছিল ক্রেডিট উদ্বৃত্ত। আর এর উদ্বৃত্ত ছিল এই যে ক্রেডিট উদ্বৃত্ত, কিউটা ছিল ডেবিট উদ্বৃত্ত। অর্থাৎ ক্রেডিট উদ্বৃত্তের সুদ আমাদের সর্বদা ডেবিট দিকে বসবে। লাভ লোকসান আবন্টনের মধ্যে আমাদের অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত যতগুলো দেওয়া থাকবে তার যদি সুদ প্রদান করতে হয় তাহলে এই যে ক্রেডিট হিসাবে সুদটা আমাদের ডেবিট দিকে বসবে। ঠিক আছে, লাভ লোকসানের ডেবিট দিকে বসবে আর ডেবিট দিকের উদ্বৃত্ত আমাদের ক্রেডিট দিকে বসবে। তাহলে এখানে তুমি লিখতে পারো অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের অংশীদারদের চলতি হিসাব। আমি কি বলেছি? আমি বলেছিলাম চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের যে সুদগুলো এগুলো আমাদের ডেবিট দিকে বসবে। তাহলে তুমি লিখতে পারো চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ কি লিখতে পারো, এই যে চলতি চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ। চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ। আমাদের ক্রেডিট উদ্বৃত্ত গুলো কে কে ছিল? ক্রেডিট উদ্বৃত্ত ছিল পি, ছিল 10,000 টাকা ক্রেডিট উদ্বৃত্ত, আর ছিল 7,000 টাকা ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে এখানে তুমি লিখতে পারো পি আর কে, এই যে আর, পি আর পি এবং আর, পি এর চলতি হিসাবের টাকা ছিল 10,000 টাকা। এই যে 10,000 টাকা ইন্টু হচ্ছে কয় পার্সেন্ট সুদ দিতে হবে? 6% সুদ দিতে হবে। তাহলে 10,000 টাকার 6% হচ্ছে 600 টাকা। 600 টাকা 10,000 টাকার 6% হচ্ছে 600 টাকা। পরবর্তীতে আর এর ক্রেডিট জেড ছিল কত? 7,000 টাকা। ঠিক আছে, 7,000 টাকা ইন্টু হচ্ছে 6%, তাহলে 6 7 42, 420 টাকা। 420 টাকা। এখন তোমার কত হলো? টোটাল চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ দাঁড়ালো কত? 1,020 টাকা। 1,020। আরেকটা আইটেম আছে আমাদের মুনাফার অংশগুলো বন্টন করে দিতে হবে। ঠিক আছে, আমাদের মুনাফার অংশটা ডেবিট দিকে আর কি আসবে? মুনাফার অংশ। অর্থাৎ প্রতিষ্ঠানে যে মুনাফা হয় এই মুনাফা গুলো অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়। মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে গেলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এই জন্য এটা ডেবিট দিকে বসবে। কিন্তু আমাদের মুনাফাটা বের করা যাবে না যদি আমরা ক্রেডিট দিকের আয়গুলো বের না করি। অর্থাৎ ক্রেডিট দিকের আয় থেকে ডেবিট দিকের উদ্বৃত্তগুলো বাদ দিলে যা যা অবশিষ্ট থাকবে তাকে বলা হয় কি? মুনাফা। এই মুনাফাটা ভাগ করে দিতে হবে। কিন্তু আমরা তো ক্রেডিট দিকে কিছুই লিখি নাই। ক্রেডিট দিকে ফার্স্ট অফ অল আমাদের কি বসবে? নেট লাভ। পরবর্তীতে বসবে উত্তোলনের সুদ, পূর্ণ উত্তোলন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমাদের এই অঙ্কের মধ্যে কোনো ধরনের পূর্ণ উত্তোলন অথবা নগদ উত্তোলনের কথা উল্লেখ নেই। এই জন্য ক্রেডিট দিকে আমাদের এইগুলো বসবে না। ঠিক আছে, এগুলো বসবে না। কিন্তু আমাদের এই যে কিউ এর 4,000 টাকা চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ডেবিট উদ্বৃত্ত, এই ডেবিট উদ্বৃত্তের সুদ আমাদের ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি লিখতে হবে? নেট লাভ। সবার শেষে দেখো আমাদের দেওয়া ছিল 31শে ডিসেম্বর 2023 সালে কারবারের নেট লাভ ছিল 29,000 টাকা। এখন কথা হচ্ছে এই যে নেট লাভ আমাদের চলতি হিসাব অথবা মূলধন হিসাবের মধ্যে যায় না। এই জন্য এখানে তুমি কি করতে পারবে না? অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিতে পারবে না। এখানে তোমার টাইটেল দিতে হবে লাভ লোকসান আবন্টন অনুপাত, অথবা যে এই অঙ্কটি করতেছো তার এই টাইটেলটা দিতে হবে লাভ, এই যে লোকসান, লাভ লোকসান আবন্টন, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব। এখানে কত হচ্ছে? তুমি কি লিখবা? নেট লাভ। কি লিখবা? নেট। এই যে নেট লাভ আমাদের কত দেওয়া ছিল? 29,000 টাকা দেওয়া ছিল। এই যে লিখলাম আমরা 29,000 টাকা। কি লিখলাম? 29,000 টাকা। পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের শুধু এখানে দেখো এই যে কিউ ডেবিট উদ্বৃত্তের সুদটা আমাদের বসবে ক্রেডিট দিকে। যেহেতু কিউ একটা অংশীদার এই জন্য তুমি কিউর নাম সরাসরি উল্লেখ করতে হবে। তুমি লিখতে পারো কিউ এর চলতি হিসাব। কিউ এর চলতি হিসাব। কিউ এর চলতি হিসাবের মধ্যে তুমি কি লিখবা? চলতি হিসাবের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্তের
সুদ। ঠিক আছে, চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তের সুদ আমাদের কত ছিল? কিউর টাকা ছিল 4000 টাকা, 4000 টাকা, সুদের পরিমাণ হচ্ছে 6%, তাহলে 424 240 টাকা। কত হবে? 240 টাকা। এই যে 240 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কত হচ্ছে, এখানে কোনো উত্তোলন ছিল না, হ্যাঁ, পূর্ণ উত্তোলন ছিল না, যেহেতু এগুলো ছিল না আর প্রতিষ্ঠানের মধ্যে আমাদের লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্রেডিট দিকে আর কোনো আইটেম নেই। এখন তুমি কি করবা? এখন তুমি এই যে এখানে যোগফলটা নামাতে পারো। এখন তুমি এখানে যোগফল নামাতে পারো 29,240 টাকা। এখানেও তুমি নামাতে পারো কি, এই যে 29,240 টাকা। ঠিক আছে, আয়টা যদি বড় হয়, ব্যয়টা যদি ছোট হয়, তাহলে অবশ্যই আমাদের লাভ হয়েছে। এখন তুমি 29,240 টাকা থেকে এই যে উপরের ব্যয়গুলো বাদ দিবা। তাহলে তুমি লিখতে পারো এই যে 29,240 টাকা, 29,240 টাকা। এখান থেকে তুমি বাদ দিবা কি, এই যে 11,400 টাকা, 11,400 টাকা মাইনাস, আবার বাদ দিবা 450 টাকা, 450 টাকা মাইনাস এই যে 7,000 টাকা, তারপরে আবার মাইনাস হচ্ছে এই যে 1,020 টাকা। কি বাদ দিবা? 1,020 টাকা, 1,020 টাকা। তাহলে 9,370 টাকা। এই যে 9,370 টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা। ঠিক আছে, তাহলে এখানে তুমি লিখতে পারো 9,370 টাকা, 9,370 টাকা। এই যে 9,370 টাকা, এটা আবার তোমার কি করতে হবে? এটা 3 জন অংশীদারের মধ্যে বন্টন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি লিখতে পারো অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব। এখানে তুমি কি লিখতে পারো? মুনাফার অংশ। কি লিখতে পারো? মুনাফার অংশ। এখন কথা হচ্ছে এই মুনাফার অংশটা তুমি 3 জনের মধ্যে বন্টন করে দিতে হবে। এখন কথা হচ্ছে এই যে মুনাফার অংশটা তুমি বন্টন করবা, এখানে কোথাও বলা নাই কি অনুপাতে বন্টন করবা। এর মানে হচ্ছে এখানে সমহারে তোমার বন্টন করে দিতে হবে। এর মানে সমহারে বন্টন করে দিতে হবে, পি কিউ আর, পি কিউ আর। এখন কথা হচ্ছে এই যে 9,370 টাকাকে 9,370 টাকাকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে আসতেছে 3,123 টাকা, 3,123 টাকা। যেহেতু এই 3 সর্বশেষ 3 আছে, 3 যদি থাকে তাহলে 3 3 9, 1 টাকা শর্ট পড়ে, তাহলে পি এর মধ্যে তুমি 24 টাকা লিখে দিতে পারো। এই যে পি এর মধ্যে তুমি কি লিখে দিতে পারো? এই যে 3,124 টাকা, আর বাকিগুলো 3,123 টাকা লিখে দিতে পারো, 3,123 টাকা লিখে দিতে পারো। এখন এই যে দেখো 3,124 টাকা, 3,123 টাকা, 3,123 টাকা, টোটাল আমাদের কত হলো? তিনটারে যোগ করো, তাহলে তোমার আসবে কত? 9,370 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে এখন কথা হচ্ছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটা কি চেয়েছিল, দেখো কিউ এবং আর এর চলতি হিসাব প্রস্তুত করো, কিউ এর চলতি হিসাব প্রস্তুত করো। এখন চলতি হিসাবের কোনো ব্যালেন্স ছিল কিনা এটা সর্বপ্রথম আমাদের দেখতে হবে। দেখো এই যে পি এর চলতি হিসাবের ব্যালেন্স ছিল ক্রেডিট উদ্বৃত্তে 10,000 টাকা, আর এর ছিল 7,000 টাকা, আর ডেবিট উদ্বৃত্ত ছিল 4,000 টাকা। তাহলে এটা ব্যালেন্স বিডি দ্বারা তুমি লিখবা। তার পরবর্তীতে তোমার এটা লেখার পরবর্তীতে কাজ হচ্ছে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা খ নম্বরে তৈরি করেছি। এখানে যে যে আইটেমের মধ্যে আমরা চলতি হিসাব টাইটেল দিয়েছি, এই চলতি হিসাবের উদ্বৃত্ত গুলো আমাদের ঘ নম্বরের কিউ এবং আর এর মধ্যে স্থানান্তরিত হবে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে ক্রেডিট দিকের উদ্বৃত্তগুলো ডেবিট দিকে গিয়ে বসবে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকের উদ্বৃত্তগুলো আমাদের অংশীদারদের চলতি হিসাবের ডেবিট দিকে গিয়ে বসবে, আর হচ্ছে ডেবিট দিকের উদ্বৃত্তগুলো আমাদের অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট দিকে গিয়ে বসবে। এখন এই লাভ লোকসান আবন্টন থেকে দুইটা আইটেম আমাদের যাবে না, একটা হচ্ছে ঋণের সুদ, একটা কি ঋণের সুদ, আরেকটা হচ্ছে নিট লাভ। এইগুলো সারা বাকিগুলো যাবে। চলো আমরা অঙ্ক করার সময় আরো বিস্তারিত বুঝতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার লিখেছি অংশীদারদের চলতি হিসাব। এই যে ডেবিট দিক ক্রেডিট দিক, আমাদের ডেবিট দিকে আমরা লিখেছি তারিখ বিবরণ, কিউ এর টাকা আর এর টাকা, কারণ আমাদের বলে দিয়েছিল কিউ এবং আর এর চলতি হিসাব প্রস্তুত করার জন্য, পি এর চলতি হিসাব প্রস্তুত করার কথা বলে নাই, আমাদের শুধু বলেছে কি কিউ এবং আর এর চলতি হিসাব প্রস্তুত করার জন্য। এই জন্য আমরা লিখেছি কিউ টাকা 8 টাকা, তারিখ বিবরণ কিউ টাকা 8 টাকা। আমি বলেছিলাম কি যেহেতু তুমি চলতি হিসাব প্রস্তুত করতেছ, এখন দেখবা চলতি হিসাবের কোনো জেড তোমার দেওয়া আছে কিনা। ঠিক আছে, একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু এই যে আমাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল, প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, পি এর উদ্বৃত্ত ছিল আমাদের 10,000 টাকা। যেহেতু অঙ্কের মধ্যে আমাদের পি এর কথা চাই নাই, এর মানে পি এর টাকাটা আসবে না। এখন কি চেয়েছে? আর এরটা চেয়েছে, আর হচ্ছে তোমার
কিউরটা চেয়েছে, তাই আর এর ক্রেডিট উদ্দীপ্ত ছিল 7,000 টাকা। তাহলে এখন তুমি লিখতে পারো, যেহেতু এটা 2023 সাল, এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ তুমি লিখতে পারো ব্যালেন্স বিডি, যেহেতু এটা উদ্দীপ্ত ছিল তাহলে এটা ব্যালেন্স বিডি। এখন কথা হচ্ছে আমাদের এই যে ক্রেডিট দিকে ক্রেডিট উদ্দীপ্ত বসবে, কে ক্রেডিট দিকে কে ছিল, আর ছিল, তাহলে 7,000 টাকা আর এর ঘরে বসাও। এই যে আর এর ঘরে হচ্ছে এই যে 7,000 টাকা, আর এর ঘরে 7,000 টাকা। পরবর্তীতে আমাদের দেখো কিউ, এই যে কিউর উদ্দীপ্ত ছিল আমাদের ডেবিট উদ্দীপ্ত, ডেবিট উদ্দীপ্ত ছিল অবশ্যই ডেবিট দিকে আসতে হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো 2023 সাল, এই যে জানুয়ারির কত তারিখ, জানুয়ারির 1 তারিখ। এখানে তুমি লিখতে পারো ব্যালেন্স বিডি, কি লিখতে পারো, ব্যালেন্স বিডি। এখন কথা হচ্ছে আমাদের এটা কোটা ডেবিট দিকে ছিল, এটা কার টাকা ছিল, এই যে কিউর টাকা ছিল, তাহলে কিউর ঘরের মধ্যে 4,000 টাকা তুমি বসাতে পারো। এই যে কিউর ঘরের মধ্যে তুমি 4,000 টাকা বসাতে পারো। এই যে তোমার ব্যালেন্স লেখা শেষ হওয়ার পরে তোমার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় তুমি ক্রেডিট দিকে যে যে আইটেম লিখেছিল এটা আমাদের এই যে অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ডেবিট দিকে বসবে। এখন এই যে ক্রেডিট দিকে আমরা কি লিখেছিলাম, লাভ লোকসান আবন্টন হিসাব নেট লাভ, কিন্তু আমি তো বলেছি নেট লাভ আমাদের চলতি হিসাবের মধ্যে আসবে না, তার মানে এটা আসবে না, এই যে এটা আসবে কিউ এর চলতি হিসাব, কিউ এর চলতি হিসাব। এখন কথা হচ্ছে তুমি তো চলতি হিসাব প্রস্তুত করতেছো, এখন তোমার টাইটেল দিতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। এখন তোমার এই যে ক্রেডিট দিকের আইটেমটা আমাদের ডেবিট দিকে আসবে, তাহলে এটা হচ্ছে ডিসেম্বরের 31। এখানে তোমার টাইটেল দিতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে তুমি কি লিখবা, তুমি লিখতে পারো চলতি হিসাবে ডেবিট উদ্দীপ্তের সুদ, এই আইটেমটা তোমার লিখতে হবে, যেহেতু এটা ক্রেডিটে ছিল এখন ডেবিটে বসবে। কি লিখতে পারো, তুমি লিখতে পারো চলতি হিসাবে ডেবিট উদ্দীপ্তের সুদ, চলতি হিসাবে ডেবিট উদ্দীপ্তের সুদ আমাদের খ নাম্বারে কত ছিল একটু খেয়াল করো, এই যে 240 টাকা ছিল। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে 240 টাকা। এখন এটা কার ছিল, এটা দেখো এই যে কিউর ছিল, এটা কার ছিল, এই যে কিউ এর চলতি হিসাবে ছিল, কিউর ছিল, কিউর। তাহলে অবশ্যই এটা কিউর ঘরে বসাবা। কিউর ঘর কোনটা, এই যে এটা, এই যে কিউর ঘর কোনটা, এই যে এটা কত টাকা, 240 টাকা। আর আমাদের ক্রেডিট কোনো ব্যালেন্স ছিল না, এজন্য এখন ক্রেডিট বাদ। এখন কত হচ্ছে ডেবিট দিকের ব্যালেন্স গুলো আমাদের কোথায় যাবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট গড়ের ব্যালেন্স গুলো আমাদের অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট দিকে যাবে, ঠিক আছে। এখন তুমি কি লিখতে পারো, এই যে অংশীদারদের চলতি হিসাবের যে মূলধনের সুদ এটা যাবে। এখন কত হচ্ছে মূলধনের সুদ যে যাবে, তুমি অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিতে পারবা না, টাইটেল দিতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে এটাও ডিসেম্বরের 31, তুমি লিখতে পারো লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে তুমি কি লিখতে পারো, ফার্স্ট অফ অল মূলধনের সুদ। এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, এই যে মূলধনের সুদ আমাদের পি, এই যে পি তো আমাদের টোটালি বলে নাই, পি এর কথা বলে নাই, এই জন্য পি এর টাকাটা আসবে না। কার টাকা আসবে, কিউর টাকা আসবে এবং আর এর টাকা আসবে। কিউর টাকা কত, 3,600 টাকা। তাহলে এই যে কিউর ঘরে তুমি বসাতে পারো 3,600 টাকা, আর এর ঘরে আমাদের মূলধনের সুদ ছিল 2,400 টাকা। তাহলে এখানে লিখতে পারো তুমি 2,400 টাকা। পরবর্তীতে আমাদের এই যে আছে ঋণের সুদ, কিন্তু ঋণের সুদ আসবে না। তারপরে হচ্ছে বেতন, এই যে বেতন আসবে আর এর চলতি হিসাব। তাহলে এখানে তুমি লিখতে পারো বেতন। এখন বেতনটা কার ছিল, বেতনটা ছিল শুধু আর এর 7,000 টাকা। তাহলে আর এর ঘরে তুমি 7,000 টাকা বসাতে পারো, এই যে আর এর ঘরে 7,000 টাকা তুমি বসাতে পারো, কিউর ঘরে ছিল না। পরবর্তীতে আর কি ছিল, এই যে আরেকটা ছিল হলো চলতি হিসাবের ক্রেডিট উদ্দীপ্তের সুদ, ক্রেডিট উদ্দীপ্তের সুদ। তাহলে এখানে লিখতে পারো চলতি হিসাবের ক্রেডিট উদ্দীপ্তের সুদ। আমাদের কে কে ছিল, এই যে পি ছিল, কিন্তু পি তো আমাদের চাই না, এই জন্য পি এর টাকাটা আসবে না। কার টাকা আসবে, এই যে আর এর টাকা আসবে। আর এর টাকা 420 টাকা, আর এর টাকা কত, 420 টাকা। এই যে আর এর টাকা কিন্তু এটা, এই যে 420 টাকা। আমাদের কিউ ছিল না, এই জন্য কিউ তুমি গ্যাপ রাখলা। পরবর্তীতে আর কি আছে, পরবর্তীতে দেখো মুনাফার অংশ আছে। তাহলে এখানে তুমি লিখতে পারো মুনাফার অংশ। কি লিখতে পারো, মুনাফার অংশ। এই যে মুনাফার অংশের মধ্যে দেখো পি এর ছিল 3,124 টাকা, এর মানে পি চাই না, পি এর টাকা আসবে না। কার টাকা আসবে, কিউর টাকা
আর এর টাকা আসবে, কিউর টাকা 3123 টাকা, এই যে 3123 টাকা, আর এর টাকা ছিল 3123 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তুমি কি করবা, সর্বদা তোমার ক্রেডিট দিকের ব্যালেন্সটা তোমার বড় হবে। সর্বদা কোন আইটেমটা বড় হবে, ক্রেডিট দিকের আইটেমটা বড় হবে। এখন তুমি যদি যোগ করো 3600, এই যে 3600 3123 টাকা, তাহলে কিউ এর টাকা আসতেছে 6723 টাকা, 6723 টাকা। এই সেম টাকাটা তুমি কি করবা, ডেবিট দিকে বসাবা। এই সেম টাকাটা তুমি কি করবা, ডেবিট দিকে বসাবা। ঠিক আছে, এই যে ডেবিট দিকে বসাবা। এই যে কিউর টাকা ছিল 6723 টাকা, এই ডেবিট দিকেও তুমি কি করবা, এই যে ডেবিট দিকে, এই যে কিউ বরাবর, ডেবিট দিকে কিউ বরাবর তুমি কত বসাবা, 6723 টাকা, 6723 টাকা। এখন বসানোর পর এই যে আমাদের ব্যালেন্স গুলো, ডেবিট দিকে আমাদের ব্যালেন্স গুলো ছিল 4000 টাকা আর হচ্ছে 240 টাকা, এটা তুমি 6723 টাকা থেকে বাদ দিবা। এই যে 6723 টাকা থেকে বাদ দিব হচ্ছে 4000 টাকা, এই যে 4000 টাকা মাইনাস হচ্ছে 240 টাকা, তাহলে তোমার টাকা আসতেছে 2483 টাকা, 2883 টাকা। তাহলে তোমার টাকা আসতেছে 2883 টাকা। এই যে টাকাটা আনছো এটা হচ্ছে তোমার যে, এটা হচ্ছে ডিসেম্বরের 31, তুমি দিয়ে লিখতে পারো ব্যালেন্স সিডি। কি লিখতে পারো, ব্যালেন্স সিডি, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। পরবর্তীতে আবার তুমি আর এর টাকাটা তুমি যোগ করবা, ক্রেডিট দিকের আর এর টাকাটা তুমি যোগ করবা, 7000 টাকা, 2400 টাকা, 7000 টাকা আর হচ্ছে 420 টাকা, 3100। তাহলে তোমার ক্রেডিট দিকের টাকা আসতেছে 19943 টাকা, 19943 টাকা। এই ক্রেডিট দিকের টাকাটা তুমি আর এর টাকাটা সরাসরি ডেবিট দিকে আর এর ঘরে বসাবা। ঠিক আছে, এই যে আর এর ঘরে বসাবা, কত বসাবা, 19943 টাকা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে দেখো আমাদের ডেবিট ঘরের আর এর মধ্যে কোনো টাকাই ছিল না, তার মানে এখন সম্পূর্ণটাই এখানে বসাতে হবে। এই যে 19943 টাকা। ঠিক আছে, 19943 টাকা। এখন উভয় দিকে ফলাফল আমাদের মিলে গেল। এখন আমরা জানি ব্যালেন্স সিডি করলে পরবর্তী মাসে আমাদের ব্যালেন্স বিডি করতে হয়। এটা যেহেতু ডিসেম্বরের 31 ছিল আর মাসটা বছরটা ছিল 2023, এই জন্য এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার অবশ্যই 2024 সালের জানুয়ারির 1 তারিখ দিয়ে তোমার ব্যালেন্স বিডি দেখাতে হবে, ব্যালেন্স বিডি দেখাতে হবে। এই যে ব্যালেন্স বিডি তুমি দেখালা, এখন কত দেখাবা, এই যে তুমি কত করেছো, এই যে ব্যালেন্স সিডিটা তুমি আর এর জন্য, কিউর জন্য ছিল 2483 টাকা আর কিউর জন্য ছিল 19943 টাকা। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।